এই পৃথিবীতে হয়তো সবচেয়ে বড় অপেক্ষা একটা ছেলের বেকারত্ব। পরিবার, আত্মীয় স্বজন সকলের থেকে কত অপমান সহ্য করতে হয় সেটা একটা বেকার ছেলেই ভালো জানে। সকলের অবহেলার পাত্র হতে হয় বেকার থাকলে। কিন্তু কেউ কি ইচ্ছে করে বেকার থাকে? আমি ইমন, পরিবারের ছোট ছেলে। বড় ভাই ইমরান লেখাপড়া শেষ করে জব করছে একটা সরকারি অফিসে। আব্বু আম্মু দুজনেই বাসায় থাকে। 2 বছর আগে ভাইয়া বিয়ে করেছে। ভাইয়া বিয়ে করার আগে অবশ্য তেমন কোনো সমস্যাই ছিল না আমাদের পরিবারে আমাকে নিয়ে। ভাবি আসার পরে সবার কাছে ধীরে ধীরে হয়ে উঠি অবহেলার পাত্র। 2 বছর আগে মাস্টার্স শেষ করেছি। এই 2 বছরে কম করে হলেও 2000 ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও চাকরি হয়নি। আমি কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি, স্কুল, কলেজ কিংবা ভার্সিটিতে। চাকরির বেলায় সবার লাস্টও হতে পারিনি। দুপুরবেলা খাবার টেবিলে এসে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আম্মু, আমাকে ডাকলে না তো? তোকে কেন ডাকতে হবে? 3 বেলা খাওয়া ছাড়া কি আর কাজ আছে তোর? হ্যাঁ, একটা চাকরি জোগানের তোর মুরাদ নেই? এসব কি বলছিস তুই ইমরান? ও কি কম চেষ্টা করেছে চাকরির জন্য? চাকরি না হলে কি করবি? তুমি আর কথা বলো না। ওর পক্ষ নিয়ে আম্মু। ওর লেখাপড়ার পেছনে কত টাকা খরচ করেছি তুমি জানো না? 2 বছর হয়ে গেছে আমার ঘরে বসে খাচ্ছে। আমি একটা মানুষ, কয় টাকা পাই মাস শেষে? ওর খরচ আর আমি বহন করতে পারবো না। ওকে ওর ব্যবস্থা করতে বলো। আর যদি আমার টাকায় ওকে খাওয়াতে চাও তাহলে আমি সংসার আলাদা করে নিব। এসব তুই কি বলছিস বাবা? ও কোথায় যাবে তুই এমন করলে? জাহান্নামে যাকো, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আর একটা টাকাও নষ্ট করতে পারবো না ওকে খাইয়ে। এই তো লজ্জা শরম নেই? এখনো বসে আসিস কেন এখানে? নিজের ব্যবস্থা নিজে কর। আমার টাকায় তোর এই বাসায় খাওয়া হবে না। চুপচাপ সব শুনছি। আব্বুও ভাইয়ার সঙ্গ দেয়। আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি মেঝেতে পড়ে। ভাবি আরও অনেক কথা বলে। আম্মু চুপ করে কান্না করছে। আমি বসা থেকে উঠে চলে আসি বাহিরে। চোখের পানি থামতে চাইছেই না। শেষ পর্যন্ত আমার ভাইয়া আমাকে খাবার খোঁটা দিল। একটা গাছের নিচে বসে আছি। পাশে আছে ইরা। ইরা আমার গার্লফ্রেন্ড। আমরা একসাথেই পড়তাম। প্রথমে বন্ধুত্ব হয়, তারপর একে অপরকে ভালোবাসতে শুরু করি। বাসা থেকে কিছু খেয়ে আসোনি তাই না? তুমি কি করে বুঝলে? তোমাকে আমি না বুঝলে কে বুঝবে? আজকেও বাসায় কথা শুনতে হয়েছে তোমাকে, তাই না ইমন? এ আর নতুন কি, সব সময় শুনতে হয়। হা করো, আমি তোমাকে খাইয়ে দিই। আমি ইরার দিকে তাকিয়ে দেখি ও আমার জন্য খাবার নিয়ে এসেছে। চোখের কোণ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ে। ইরা আমার চোখের পানি মুছে দিয়ে বলে, এই পাগল, কান্না করছো কেন? আমি আছি তো তোমার সাথে। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে গেল, আমি কখনোই ছেড়ে যাব না। আমি সারা জীবন সুখে দুঃখে তোমার পাশেই থাকবো। যেখানে আমার পরিবার আমাকে আঘাত দিয়ে কথা বলে, আমি বেকার বলে, তুমি কি পাবে আমার থেকে ইরা? বলো তো। একটা বেকার ছেলের সাথে থেকে শুধু শুধু নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি ভালো কাউকে ডিজার্ভ করো। একদম চুপ। আমার অন্য কাউকে লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। এখন চুপচাপ হা করো তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি হা করলে ইরা আমাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে দুজন আরও অনেকটা সময় কথা বলে আমি ইরাকে ওর বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে আসি। রাত প্রায় 10টা পার হয়ে গেছে। ক্ষুধায় পেট কামড়াচ্ছে, কিন্তু সাহস হচ্ছে না খাবার টেবিলে যেতে। দুপুরে যে অপমান হয়েছি আব্বু, ভাইয়া আর ভাবির থেকে, হঠাৎ দেখি আম্মু খাবার হাতে আমার রুমে। খুব ক্ষুধা পেয়েছে তাই না রে বাবা? আম্মু। আমি তোর জন্য চুপি চুপি খাবার নিয়ে এসেছি, কেউ দেখার আগে খেয়ে নে। তুমি আমার জন্য কেন কথা শুনবে আম্মু সবার থেকে? যখন বিয়ে করবি, সন্তানের বাবা হবি, তখন বুঝবি। এখন চুপচাপ খেয়ে নে। তোমার হাতে খাইয়ে দাও আম্মু। বাহ, কি সুন্দর দৃশ্য! এখন তাহলে চোরের মতো খাওয়া শুরু করেছিস? আর আম্মু তোমাকে বারণ করেছিলাম না আমি ওকে খাবার না দিতে? কি চাও তুমি আমি রাস্তায় বসি? ও খাবার খেলে তুই রাস্তায় বসে যাবি? ওর একটা চাকরি নেই বলে এমন করছিস? চাকরির জন্য চেষ্টা করেছে তো ছেলেটা। আই ডোন্ট কেয়ার। আমি আগেও বলেছি, এখনও বলে দিলাম, ওর জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। আর তুমি যদি এরপরেও এমন করো, ও
ওর রুমে খাবার নিয়ে আসো আম্মু, তাহলে আমি আব্বু আর আমার বউকে নিয়ে এই বাসা থেকে চলে যাব। বলেই ভাইয়া আম্মুর হাত থেকে খাবারের প্লেটটা আম্মুর হাত থেকে নিয়ে চলে যায়। আম্মু মাথা নিচু করে কান্না করছে। আমি চোখ থেকেও নীরবে পানি পড়ছে। আম্মু কিছু না বলে দৌড়ে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি চোখের পানি মুছে নিই, আর ক্ষুধা নেই। ভাইয়া কথায় সারা জীবনের জন্য ক্ষুধা চলে গেছে। চোখের কোণে পানি নিয়ে শুয়ে পড়ি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। বন্ধু রবিন কল করেছে। কল রিসিভ করতেই বলে, তোকে কিছু ছবি পাঠিয়েছি দেখ। আমি কল কেটে ছবিগুলো দেখতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। ইরা একটা ছেলের সাথে গলা জড়িয়ে আছে। ছেলেটার হাত ইরার আপত্তিকর স্থানে, কিন্তু ইরার মুখে হাসি। অন্য একটা ছবিতে ইরার ছেলেটা একে অপরকে কিস করছে। আমি কাকে বিশ্বাস করব? যারা আমার আপনজন সবাই তো কষ্ট দিল, এবার ইরাও। কি হয়েছে? এত সকালে দেখা করতে বললে যে? আর তোমার চোখ এমন লাল হয়ে আছে কেন? সারা রাত ঘুমাওনি? কাল রাতে তুমি কোথায় ছিলে ইরা? কোথায় থাকবা আবার? বাসায় ঘুমিয়েছিলাম। তাহলে এটা কি? বলেই আমি ইরার দিকে আমার মোবাইলটা ঘুরিয়ে ধরি। এরা থতমত খেয়ে বলে, তো তোমার কাছে এই ছবি? তুমি আমাকে ঠকালে ইরা। জেনে যখন গেছো শুনে নাও। ওর নাম আলিফ। আমি অনেক ভালোবাসি। বড়লোক বাবার একমাত্র ছেলে। কি আছে তোমার? তোমার সাথে থেকে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি ইরার গালে থাপ্পড় দিয়ে বলি, হায় রে বেইমান, আরে আমি তো তোকে বলেছিলাম আমাকে ছেড়ে চলে যেতে। তখন তখন তুই কেন বলেছিলি যে সারা জীবন আমার পাশে থাকবি? এই তার নমুনা। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? সারা জীবন শুনে এসেছি যে চোরের মায়ের বড় গলা, আজ সেটা দেখেও নিলাম। আর কিছু না বলে আমি চলে গেলাম সেখান থেকে। বাসায় চলে আসি। এই যে জমিদার, কোথায় ছিলেন আপনি? আজ থেকে তুই আমার বাসায় সমস্ত কাজ করবি, মানে কাজের ছেলে হয়ে থাকবি, তবেই 3 বেলা খেতে পারবি। এর আগেও অনেকবার বাসা থেকে চলে গেছিস, আবার ফিরে এসেছিস। চিন্তা করো না, এবার আর ফিরবো না। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? কোথাও যাবি না। আম্মু, তুমি কি চাও তোমার ছেলে এই বাসায় থেকে রোজেদের কথায় মরুক? না বাবা, আমি এটা চাই না। তাহলে আমাকে বাধা দিও না আম্মু। আজ সবার সামনে একটা কথা বলে যাচ্ছি আম্মু। আজ আমার পরিস্থিতি এখন অনেক খারাপ আছে। এটা একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেদিন অনেক মানুষ আমার মন থেকে উঠে যাবে। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে। আমি সমস্ত মায়া কাটিয়ে একটা ব্যাগে আমার কিছু জামা কাপড় গুছিয়ে বাসা থেকে বের হয়ে যাই। গন্তব্য কোথায় জানি না, কোথায় যাব, কি করব কিছুই জানি না। তবে এতটুকু জানি যে এখানে আর ফিরছি না। ঢাকার বাসে টিকিট কেটে উঠে পড়ি বাসে। বাসে উঠে বসতেই দু চোখের পাতা বন্ধ হয়ে আসে। হঠাৎ কন্ট্রাক্টর ডেকে বলে, আমার গন্তব্যে চলে এসেছে। বাংলাদেশের শেষ প্রান্তে যাওয়ার ইচ্ছে আছে নাকি? আমি কিছু না বলে বাস থেকে নেমে যাই। পেটে এতটাই ক্ষুধা যে হাঁটতে কষ্ট হচ্ছে। পকেটে শুধু বাস ভাড়াই ছিল। কিছু যে কিনে খাবো সেই টাকাও পকেটে নাই। হঠাৎ চোখ ঝাপসা হয়ে যায়, মাথা ঘুরতে শুরু করে। আমি বাসার দিকে যাচ্ছি, হঠাৎ দেখি একটা ছেলে রাস্তায় পড়ে আছে। আশেপাশে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি ছেলেটার কাছে যাই, মুখটা দেখে খুব মায়া হয়। আমি একজনকে বলি ছেলেটাকে ধরতে। দুজন মিলে ছেলেটাকে ধরাধরি করে রিকশায় উঠাই, নিয়ে আসি হসপিটালে। ডক্টর চেক আপ করে বলে ঠিক মতো না খাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। ছেলেটাকে একা রেখে চলে যাব মন মানছে না। ডক্টর ছেলেটাকে স্যালাইন দিয়ে রেখেছে। কিছু সময় পর ছেলেটার সেন্স আসে। নাম কি আপনার? বাসা কোথায়? আমার নাম ইমন। এছাড়া বলার মতো আর তেমন কোনো পরিচয় নাই। ঢাকায় প্রথম আসলাম, কাউকে চিনি না। আমি স্নেহা। ডক্টর বলল আপনি ঠিকমতো খাবার খান না, তাই অসুস্থ হয়ে পড়েছেন। ঠিকমতো খাবার খান না কেন? পকেটে শুধু বাস ভাড়াই ছিল, সেটা নিয়েই চলে এসেছি ঢাকায়। কেন, আপনার পরিবার? কেউ নেই আমার পৃথিবীতে। ও আচ্ছা, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। যাবার মতো আপাতত কোনো জায়গা নেই, রাস্তায় থাকবো। এটা কোনো কথা হলো? রাস্তায় কি থাকা যায়? বেকার ছেলেদের রাস্তা ছাড়ার কোথাও স্থান হয় না।
আপনার কথা ঠিক বুঝলাম না। সে অনেক কথা, অন্য কোনো একদিন বলবো যদি দেখা হয়, আর যদি মানে আমি বেঁচে থাকি আর কি। আমি আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আমার বান্ধবীর বড় ভাই অনেক বড় কোম্পানির মালিক। একটা অপরিচিত অচেনা মানুষের এতটা উপকার করার কারণ জানতে পারি? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনজনের থেকে অনেক অবহেলা আর কষ্ট পেয়েছেন। আর আমি শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দিব। মানুষ তো মানুষের উপকারেই আসবে, তাই না? যদি সত্যি উপকারটা করেন সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আচ্ছা, ওসব দেখা যাবে। এখন আপনি একটু অপেক্ষা করুন। আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। এরপর আমরা ভাইয়ের কোম্পানিতে যাব। স্নেহা চলে যায়। আমি ভাবছি, এত ভালো মানুষ আজও পৃথিবীতে আছে। নিজের পরিবার যেখানে অবহেলা, অপমান আর কষ্ট ছাড়া কিছুই দিল না, যাকে নিজের সবটা দিয়ে ভালোবাসতাম, সেও আমি বেকার বলে অন্যর কারোর হাত ধরল। আর একটা অপরিচিত মানুষ হয়ে এতটা করছে আমার জন্য। আমি খাবার নিয়ে এসে ইমনকে খাইয়ে দিই। এরপর ইমনকে নিয়ে চলে আসি ভাইয়ার কোম্পানিতে। ভাইয়াকে সব কিছু খুলে বলি। ভাইয়া ইমনের সার্টিফিকেটগুলো দেখতে থাকে। এরপর ওর জন্য জব হয়ে যায়। আমি ধন্যবাদ জানাই ভাইয়াকে। ভাইয়া ইমনকে কাল থেকেই জয়েন করতে বললো। চলে আসি অফিস থেকে বাইরে। আপনার উপকার আমি কখনো ভুলবো না। এটা তেমন কিছু না। আর আমি শুধু ভাইয়াকে বলেছি আপনার যোগ্যতা আছে বলেই ভাইয়া আপনাকে জব দিয়েছে। তা কোথায় যাবেন এখন? যেহেতু চাকরি হলো, এখন একটা ছোটখাটো বাসা ভাড়া করে থাকবো। চলুন আমার সাথে। আমার মামাদের ওপরতলা ফাঁকাই পড়ে আছে। মামাকে বলে দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। এমনিতেই আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক ঋণী করে ফেলেছেন, আর কষ্ট দিতে চাই না আপনাকে। সমস্যা নেই, চলুন তো আমার সাথে। স্নেহার সাথে চলে আসি ওর মামার বাসায়। স্নেহা ওর মামার সঙ্গে কথা বলে ওর মামা প্রথমে ব্যাচেলর একটি ছেলেকে বাসা ভাড়া দিতে চায় না, কিন্তু স্নেহার রিকোয়েস্টে রাজি হয়ে যায়। চাকরিও হলো, বাসাও হলো। স্নেহা আমাকে রুম দেখিয়ে দিয়ে বলে, এটাই আপনার রুম। আজ থেকে আপনি এখানেই থাকবেন। আজকে রাতে আমি এসে খাবার দিয়ে যাব। কাল থেকে নিজেই কিন্তু সব ব্যবস্থা করে নিতে হবে। সমস্যা নেই, আমি রাত থেকে ব্যবস্থা করে নিব। আমি যেটা বলেছি সেটাই হবে। রেস্ট করুন কিছু সময়। আমি যাচ্ছি এখন। রাতে দেখা হবে। স্নেহা চলে যায়। আমি বেডে শুয়ে পড়ি। এখনও শরীরে শক্তি তেমন নাই, খুব ক্লান্ত লাগছে। শুয়ে পড়তেই হারিয়ে যায় ঘুমের দেশে। রুমে আসতেই মামা এটা ওটা জিজ্ঞেস করে। কে এই ছেলে, আমি কিভাবে চিনি, আরো কত কিছু। মামাকে সবটাই বলি আমি। মামা আর কিছুই বলে না। আমি ইমনকে রাতে খাবার দিয়ে আসবো, এটাও মামাকে বলি। মামা একটু অমত করলেও মামি বলে ছেলেটাকে ঢাকা শহরে নতুন এসেছে। আর সবকিছু তো শুনলে আজকে রাতে আমাদের সাথে খেলে সমস্যা হবে না। মামা আর কিছু বলে না। মামা এমনিতেও মামিকে একটু ভয় পায়। রুমে এসে শুয়ে আছি। ইমনের কথা মনে পড়ছে। প্রথম দেখাতেই ইমনের মায়া পড়ে গেছি মনে হচ্ছে। ধ্যাত, কি যে বলছি না আমি। আমার পরিচয়টা দিয়ে দিই। আমি স্নেহা, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার একটা বড় বোন আছে। মামা মামির কোনো সন্তান নেই, তাই ছোটবেলায় আমাকে তারা তাদের কাছে নিয়ে আসে। মামা মামি খুব ভালোবাসে আমায়। আমাকে সবসময় নিজের সন্তানের মতো আগলে রাখে। কখনো আব্বু আম্মুর অভাবে বুঝতে দেয়নি। আমি অবশ্য মাঝে মাঝে বাসায় গিয়ে ঘুরে আসি। রাত 9টা এখন। বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতে দেখি স্নেহা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরে আপনি, আসুন আসুন, ভেতরে আসুন। আপনাকে নিতে এসেছি, চলুন আমার সাথে। কোথায় যাব? ভয় পাচ্ছেন আমার সাথে যেতে? আরে না না, ভয় কেন পাবো? কোথায় যাব শুধু এটাই জানতে চাইছিলাম আর কি। মামি বলেছে আমাদের সাথে খাবেন আজকে। এখন চলুন তো। একটা অপরিচিত মানুষকে এত বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? আমি মানুষের চোখ দেখলেই তাকে চিনতে পারি। আপনার দ্বারা আমি বা আমার মামা মামির কোনো ক্ষতি হবে না। আপনি খুবই ভালো মানুষ আমি জানি। এখন চলুন। ক্ষুধা পেয়েছে খুব, তাই আর না করলাম না। স্নেহার সাথে চলে আসি ওদের মামার বাসায়। সবার সাথে কৌশল বিনিময় করি। এরপর তাদের সাথে রাতের খাবার খেয়ে নেই। খাবার শেষে তাদের সাথে কিছু সময় গল্প করি। একদিনই তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার হয়ে গেল। মনে হচ্ছে না যে তাদের আজ থেকেই চিনি। কালকে অফিসের প্রথম দিন, তাই লেট না করে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি অফিসে।
বস আমাকে নিজেই আমার সমস্ত কাজ বুঝিয়ে দেয়, আমি কাজে মন দিই। অফিস আর বাসা করেই কাটতে থাকে দিন। মাঝে মাঝে এরার কথা খুব মনে পড়ে, কিন্তু ওর আমার সাথে করা বেইমানির কথা মনে করলেই ওর প্রতি পৃথিবীর সমস্ত ঘৃণা চলে আসে আমার ভেতর। ভাবি না আর আমাকে নিয়ে আগের কথা। ভেবেছিলাম তোমার বিরহ ব্যথায় কান্না করতে হবে সারা জীবন। বেশ করেছ, বুঝে নিয়েছ অল্পতেই আমি খুব সাধারণ আর তোমার যোগ্য না। আমাকে দিয়ে হবে না পূরণ তোমার সুখে কোটা। তাই তো নিজের স্বার্থে ভেঙে দিলে আমার সাথে এতদিনের সম্পর্ক। আজও আমার বুকে আছে তোমার দেওয়ার সেই দিনের কষ্ট। সাজাতে ব্যস্ত ছিলে তুমি নিজের সুখের ঘর। আমাকে নিয়ে ভাববার জন্য কখনো তোমার একটু হয়নি অবসর। আমার আর নাই দুঃখ, তুমি সুখে কিংবা দুঃখে থাকো ইরা। একা একা এখানে বসে কি করছেন? আরে আপনি? তেমন কিছু না, আজ অফিস অফ ডে, তাই গাছের নিচে বসে আছি। আপনি এখানে? এমনি হাঁটতে বের হয়েছিলাম, আপনাকে দেখে চলে আসলাম এখানে। সমস্যা হলে চলে যাচ্ছি। আরে না না, কি যে বলেন না, সমস্যা কেন হবে? আপনার জন্যই তো আজও বেঁচে আছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। ওসব কথা থাক। তা সামনের দিকে কি ভেবেছেন নিজেকে নিয়ে? তেমন কিছু ভাবিনি, যখন যে পরিস্থিতি হবে সেটার সাথে মানিয়ে নিব। বয়স তো কম হচ্ছে না, নিজের জীবনকে নিয়ে একটু ভাবুন এখনই, নয়তো অনেক লেট হয়ে যাবে। এখন আর নিজেকে নিয়ে অতটা ভাবতে ইচ্ছে করে না। আপন মানুষরা যখন দিনের পর দিন কষ্ট দেয় তখন বেঁচে থাকার ইচ্ছেটা মরে যায়। আমি তো বেঁচে আছি তারপরও। আপনি কিন্তু এখনো বলেননি আপনার সাথে কি হয়েছে, কেন আপনি ঢাকায় আসলেন, আর আপনার ওই অবস্থায় বা কিভাবে হলো। বলবো একদিন, আজ থাক। আজ আপনার অফিস নেই আর আমারও কলেজ নেই, সো আজকেই বলতে হবে। স্নেহার জোরাজুরিতে আমি সব কিছু বলি। আমার পরিবার কি করেছিল আমার সাথে, এরাকে যে ভালোবাসতাম সে কিভাবে ঠকিয়েছে আমাকে। আমার সব কথা শুনে স্নেহা বলে, আপনার কষ্টের অতীত মনে করিয়ে দিলাম, আম সরি। আরে সমস্যা নাই, আমি এখন আর ওসব নিয়ে কষ্ট পাই না। আপনি তো বললেন না যে আপনি আপনার বাবা মায়ের কাছে না থেকে মামা মামির কাছে কেন থাকেন? তেমন কিছু না, মামা মামির সন্তান নেই, আমরা দু বোন। মামা আব্বু আম্মুর কাছ থেকে আমাকে নিয়ে এসেছে। ও আচ্ছা আচ্ছা। তবে একটা কথা কি জানেন, আমার মামা মামি আমাকে তাদের নিজের সন্তানের মতো করেই ভালোবাসে, মানে বড় করেছে, আমাকে অনেক ভালোবাসে তারা। আমি একটু অসুস্থ হলে দুজনেই পাগল হয়ে যায়। আপনি অনেক লাকি, আরও কিছু সময় দুজনের মধ্যে আড্ডা হয়। দেখতে দেখতে আরও 3 মাস কেটে যায়। আমার কাজে খুশি হয়ে বস আমাকে প্রমোশন দিয়ে তার অফিসের ম্যানেজার করে দিয়েছে। থাকার জন্য একটা ফ্ল্যাট দিয়েছে, অফিসে যাওয়া আসা করার জন্য গাড়ি দিয়েছে। খুব ভালো মতোই চলছে অফিস। স্নেহার সাথে মাঝে মাঝে দেখা করতে যাই, ওই কল করে দেখা করতে বলে আর কি। আমাদের মাঝে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এখন আমরা একে অপরকে তুমি সম্বোধন করি। এই যেমন একটু আগে কল করে বলে, কোথায় আছো এখন তুমি? অফিস শেষ করে বাসায় যাচ্ছি। আমার সাথে এখন দেখা করতে পারবে? তুমি কোথায় আছো বলো, আমি আসছি। আমি বাসায় আছি, তুমি চলে আসো, তোমাকে কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। চলে আসি মামার বাসার সামনে। স্নেহা আগে থেকেই দাঁড়িয়ে আছে, মেরুন রঙের শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল আঁকা, সাথে ম্যাচিং করে হাতের চুড়ি, কানের দুল, কপালে টিপ। ঠিক যেন মায়াবতী লাগছে এখন স্নেহাকে। স্নেহাকে বলতে ইচ্ছে করছে, কাজল এঁকো না তোমার ওই দুটি চোখে, নয়তো নীল আকাশ আধারে ঢেকে যাবে। ইমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, ভীষণ লজ্জা করছে ওর এইভাবে তাকিয়ে থাকাতে। আমি মাথা নিচু করে মুচকি হাসি। ইমন আমার কাছে এসে বলে, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি জানতে পারি? বারে তোমার সাথে ঘুরতে যাব বলে পড়েছি। ঘুরতে যাওয়ার কথা তো হয়নি আমাদের, কি কথা আছে বলেছিলে? সেটা ঘুরতে গিয়ে বলবো, এখন তুমি আমায় বলো তো, আমাকে ঘুরতে নিয়ে যাবে? ঠিক আছে চলো, তবে শুধু 1 ঘন্টার জন্যে। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে গেছি। আগে চলো, তারপর দেখা যাবে। আমি কেন জানি স্নেহা কিছু বললে না করতে পারি না। অফিসে কত সুন্দর সুন্দর মেয়েরা ঘুরতে যাবার, লাঞ্চ করার জন্য বলে, কিন্তু আমি তাদের না করে দিই। স্নেহাকে নিয়ে চলে আসে একটা পার্কে।
স্নেহা চুপ করে বসে আছে। কি হলো? কি বলবে বললে? চুপ করে যে বসে আছো। আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, তারপর বলছি। ইমন মাথা নেড়ে চলে যায় আইসক্রিম আনতে। সেই কবে থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতেই পারছি না। যা আছে কপালে বলবোই আজকে। একটু পর ইমন আইসক্রিম নিয়ে আসে। দুজন আইসক্রিম শেষ করি। ইমন বলে, আইসক্রিম খাওয়া শেষ? এখন তো বলো। আমি যা বলবো তা শুনবে তো? তোমার কোনো কথা আমি রাখিনি এমন হয়েছে? আচ্ছা, তোমার কাছে কিছু চাইবো, দিতে হবেই। ঠিক আছে, দিব, বলো। আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বলতে শুরু করি, আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে শুধু। আমি থাকতে চাই শুধু তোমাকেই নিয়ে। আমি স্বপ্নটাও দেখি শুধু তোমাকেই নিয়ে। তুমি থাকবে কি শুধু আমায় নিয়ে? সত্যি বলছি ইমন, তুমি আমার মানসিক শান্তির প্রথম আর শেষ কারণ। তোমার সাথে কথা বললে আমার মনের মাঝে যে শান্তিটা অনুভব করি আমি, তোমার সাথে দেখা হলে মনে হয় আমি পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছি। আমি তোমার খুব শখের একজন মানুষ হতে চাই। তুমি শুধু একটা বার ভালোবেসে আমার হাতটা ধরো, আমি পুরো পৃথিবীকে তোমার জন্য হাসতে হাসতে ত্যাগ করতে পারবো। স্নেহার কথা শুনে আমি কিছুটা নিশ্চুপ হয়ে যাই। কি বলবো আর কি বলা উচিত আমার, আমি ঠিক বুঝতে পারছি না। তবে সত্যি বলতে আমিও আজকাল স্নেহাকে নিয়ে কিছু একটা অনুভব করি। স্নেহা যতক্ষণ আমার পাশে থাকে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠোয়। আমাকে চুপ করে থাকতে দেখে স্নেহা আবার বলে, চুপ করে আছো কেন ইমন? আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি। তুমি কি পারবে না শক্ত করে আমার হাতটা ধরতে? কবে কোথায় যেন কাল থেকে শুনেছিলাম, যখন তোমার কিছুই থাকবে না তখন যে তোমার পাশে থাকবে তাকে কখনো ছেড়ে দিতে হয় না। আজ আমি যেখানে আছি সম্পূর্ণটাই তোমার অবদান। আসলে তুমি বলছো আমাকে ভালোবাসো, আমি যেভাবে তোমাকে ফিরিয়ে দেব স্নেহা, আজকাল আমিও সব সময় তোমাকে নিয়েই ভাবতে থাকি। তুমি আমার পাশে থাকলে কেন জানি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ভালো লাগে সারা জীবনের জন্য চাই। আমি ইমনকে শক্ত করে জড়িয়ে ধরি। ইমন আমার পরম যত্নে আগলে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। শুরু হয় আমাদের ভালোবাসার নতুন এক অধ্যায়। খুব হাসি খুশিতেই কাটছে আমাদের দিনগুলো। দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। যে কোম্পানিতে আমি ম্যানেজার ছিলাম সেই কোম্পানির অর্ধেক মালিক বস আমাকে নিজের পার্টনার করে আমার কাজ দেখে খুব দ্রুতই টপ বিজনেসম্যানদের কাতারে নাম উঠে যায় আমাদের। একদিন বিকেলে আমি আর স্নেহা বসে আছি পার্কে। তোমাকে কখনো জিজ্ঞেস করা হয়নি তোমার বাসা কোথায়। আমার বাসা রসুলপুর। আব্বু আম্মু আর আপু ওখানেই থাকে। রসুলপুর তো আমারও বাড়ি, আমি তো কখনো তোমাকে দেখিনি সেখানে। কি বলছো, তোমার বাসাও রসুলপুরে? তুমি তাহলে কখনো আমার সামনে কেন পড়োনি? আমি বাসায় গেলেও খুব একটা বের হতাম না। আচ্ছা ইমন, তোমার বাসার কথা মনে পড়ে না? আম্মুর কথা মনে পড়ে খুব। বাসার সবাই আমাকে অবহেলা অপমান করলেও আম্মু সবসময় আমার পাশে ছিল। তুমি বাসায় যাবে না? ইচ্ছে তো করে, কিন্তু সবার করে আঘাতগুলো খুব কষ্ট দেয়। সব ভুলে বাসায় চলো। তোমার বাসা থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। মামা মামিকে সব জানিয়েছি, তাদেরও এটাই ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে চলো আমরা রসুলপুর যাব। ঠিক আছে, আরও কিছু সময় দুজন এটা ওটা নিয়ে গল্প করি। পরের দিন মামা মামি, আমি আর ইমন রওনা দিই আমাদের গ্রামের বাড়ি রসুলপুরের উদ্দেশ্যে। রসুলপুর পৌঁছে আমি সবার থেকে বিদায় নিয়ে হাঁটতে থাকি বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যাই বাসায়। সব কিছু এখনও আগের মতোই আছে। আম্মুকে দেখতে পাই। কাছে যেতেই আম্মু আমাকে দেখে কান্না করে দেয়। কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলি তুই এতদিন বাবা? আমার কথা একবারে এটুকুও মনে পড়েনি? কিভাবে পারলি মাকে ছেড়ে এতটা বছর দূরে থাকতে? আম্মু তোমার কথা আমার মনে পড়বে না এটা তুমি ভাবলে কি করে? ওই 5টা বছর একটা দিনও এমন কাটেনি। আচ্ছা তোমার কথা আমার মনে পড়েনি, তুমি আমার সব কিছু আম্মু। সব মিথ্যা কথা তোর। যদি সত্যিই আমাকে মনে পড়তো তাহলে এতগুলো বছর আমার থেকে দূরে থাকতি না। নিজের পরিচয় গড়তে গিয়েছিলাম আম্মু, আজ নিজের পরিচয় গড়ে ফিরে এসেছি। আজ তোমার ছেলে এই দেশের নাম করা টপ বিজনেসম্যানদের কাতারে। ইমন ভাই, তুই কখন আসলি? ভাইয়া কণ্ঠ শুনে আম্মুকে ছেড়ে ভাইয়ার দিকে তাকায়। লালসা ভরা চোখে তাকিয়ে আছে। আজ মুখ থেকে যে ভাইটা শুনেছি সেটা শুধুমাত্র টাকার জন্য।
আজ আমার অনেক টাকা। ভাইয়া যারা আমাকে ভাই ডাকতে কোনো বাধা নেই তার। আমি তোকে অনেকবার টিভিতে দেখেছি, তোকে খুঁজেছি অনেক জায়গায়। তোর অফিসে গিয়েছিলাম আমি, অফিসের দারোয়ান আমাকে ভিতরে যেতে দেয়নি। একটা বেকার অকর্মার কাছে কেন গিয়েছিলে তুমি ভাইয়া? এসব তুই কি বলছিস ভাই? আমি কি ওসব কথা থেকে মন থেকে বলেছিলাম নাকি? আমি তো জানতাম আমার ভাই একদিন অনেক বড় হবে। ও আচ্ছা, তাই নাকি? সেজন্যই তো আম্মু আমার জন্য খাবার নিয়ে রুমে গিয়েছিল। আমার মুখের খাবার তুমি খেয়ে নিয়েছিলে, তাই না? ওসব পুরনো কথা তুলে কি হবে ভাই? আমি সত্যি অনুতপ্ত। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভুল বুঝতে পেরেছো নাকি আমার টাকার লোভে পড়েছো? তুমি যদি ভেবে থাকো তাহলে আমি তোমাদের জন্য এসেছি, তাহলে তোমরা সম্পূর্ণ ভুল। আমি এখানে শুধুমাত্র আমার আম্মুর জন্য এসেছি। না তো তোমাদের কোনো প্রয়োজন আমার আছে, আর না তোমাদের পরিচয়। কথা শেষ করে দেখি আব্বু আর ভাবি দাঁড়িয়ে আছে দরজার কাছে, সবার মাথা নিচু হয়ে আছে। আমি কাউকে কিছু না বলে আম্মুকে নিয়ে আমার রুমে চলে যাই। আচ্ছা, এতগুলো বছর কোথায় ছিলি আর এত কিছুই বা করলি কিভাবে? সব কিছু বলবো তোমাকে আমি। এখন খুব ক্লান্ত লাগছে, অনেকটা পথ জার্নি করে এসেছি তো, তাই আর কি। আমি আসার সময় অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে নেই, তারপর তোমার হাতে খাবো আম্মু। আম্মু, বাহির থেকে খাবার খেতে হবে কেন? আজকে বাসায় এমনিতে ভালো খাবার রান্না হয়েছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি সেগুলো নিয়ে আসছি। আমি তোমার বড় ছেলে টাকায় কিচ্ছু খাবো না আম্মু। তুমি ভুলে গেছো ওরা আমার সাথে কি করেছিল? কিছুই ভুলিনি রে বাবা। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। বাসায় এসে সবার সাথে খুব জমিয়ে অনেকটা সময় আড্ডা দিই। আপু আমার সাথে অনেক গল্প করে, আমার ভালোবাসার কথা আপুকে জানাই। আর কাল বিকেলে আপুর সাথে পরিচয় করিয়ে দিব এটাও বলি। আপু ঠিক আছে বলল। স্নেহা আমাকে ওর বড় আপুর সাথে পরিচয় করিয়ে দেবে বলল। পরের দিন বিকেলে আম্মুকে বলে বাসা থেকে বের হই। একটা পার্কে এসে দেখি পাশাপাশি দুজন মেয়ে বসে আছে। স্নেহাকে তো চিনতে আমার একটু সমস্যা হলো না। কাছে এসে স্নেহার সাথে যাকে দেখলাম, আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। স্নেহার পাশে এরা বসে আছে। আমাকে দেখে এরা বসা থেকে দাঁড়িয়ে যায়। ইমন তুমি? আপুর মুখে ইমনের নাম শুনে আমি দুজনের দিকেই তাকাচ্ছি। আপু, তোমরা একে অপরকে আগে থেকেই চিনো? আমরা তো একসাথেই পড়তাম, সেখান থেকেই চিনি। কিন্তু এরা তোমার আপু? হুম, ইমন। এরা আমার বড় আপু। আর আপু, তোকে আমি যার কথা বলেছি না, ওই সে, আমার ভালোবাসা। আমি মুচকি মুচকি হাসছি ইরার মুখের অবস্থা দেখে। বাংলার পাঁচ হয়ে গেছে মুখটা। আচ্ছা আপু, আপনি একটু অন্য জায়গায় গিয়ে বসুন তো, আমাদের একটু প্রাইভেট কথা ছিল। কিসের আবার প্রাইভেট কথা? যদি কিছু বলার থাকে আমার সামনেই বলুন। আমরা কি আপনার সামনে প্রাইভেট কথা বলতে পারি? শত হলেও আপনি সম্পর্কে আমাদের বড় আপু। শয়তান কুত্তা হারামি, এত বছর আমার সাথে প্রেম করার পর এখন বলে আমি নাকি সম্পর্কে বড় আপু। ইচ্ছে তো করছে মাথার সব চুলগুলো ছিঁড়ে নি। নিজেই নিজের মনের সাথে কথাগুলো বলছি। আমার মুখে আপু শোনার পর যে তোমার ভিতরে ভিতরে ফাটছে, সেটা আমার বুঝতে বাকি নেই। কিন্তু আমি সেটা নিয়ে কোনো প্রকার রিয়েক্টই দেখাই না। কিছু সময় আমি স্নেহার সাথে একা কথা বলি। আপুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল তোমাকে দেখার পর। একটু আগেও তো কত হাসি খুশি ছিল আমার সাথে। সত্যি করে বলো তো, আপুর সাথে কি তোমার? স্নেহার কথা শেষ হবার আগে আমি বলি, তুমি যেটা ভাবছো তার কিছুই নয়। তোমাকে তো বলেছে লেখাপড়া শেষ করে কয়েকটা বছর বেকার ছিলাম, তখন অনেকেই আমাকে অনেক রকমের কথা বলেছে, তাদের মধ্যে তোমার আপু ছিল। বাট আমার ওসব নিয়ে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। ওই, তুমি তো আমাকে আগে কখনো বলোনি যে তুমি আমার আপুকে চেনো। আমি কি করে জানবো এরা তোমার আপু হয়? এখানে এসে একদিন আগেই তো জানলাম যে তোমার বাসাও রসুলপুরে। সেটাই তো। আচ্ছা, অনেকক্ষণ ধরে একা দাঁড়িয়ে আছি, আজকে বরং বাসায় যাই। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় এসো। আমি তো একদিনের ভেতরেই তোমাদের বাসায় যাব, এরপর তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসবো। আরও টুকাটুকি কথা আমাদের মাঝে হলো আর কি। যাই হোক, আমি আর স্নেহা যতটা সময় কথা বলেছি এরা আমাদের দিকেই তাকিয়েছিল। আমি মাঝে মাঝে আর চোখের তাকিয়েছি ইরার দিকে।
চোখের পলক না ফেলেই তাকিয়েছিল আমার দিকে। স্নেহা আর ইরা চলে যায়, আমি চলে আসি বাজারে। কিছু বাজার করে বাসায় চলে আসি। বাসায় আসতেই ভাইয়া বলে, কিরে ভাই, তুই এসব কি করেছিস? এ তো বাজার থেকে আনতে কে বলেছে? আমি তো আজকে অনেক বাজার করেছি তোর জন্য। তুই শুধু শুধু টাকা নষ্ট করতে গেলি কেন? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার টাকায় করা বাজারে রান্না হবে? হুম হুম, আর সেই খাবার আমি মুখে দিব? আমি অতীত ভুলে যাইনি। হ্যাঁ, আপনি হয়তো ভুলে গেছেন এখন আমার টাকা দেখে। মানে একটা কথা জানেন তো, খারাপ সময় মানুষকে চিনাই দেয়। কে পাশে ছিল আর কে ছিল না, পরিস্থিতি বুঝা দূরে সরে গেছিল, সেটা কিন্তু পরিস্থিতিটা আসলে বুঝাই দেয়। ভাইয়া মাথা নিচু করে নেয়। আমি বাসার ভেতরে চলে আসি। আম্মুর হাতে বাজার দিয়ে নিজের রুমে চলে আসি। রুমে আসতেই একটা পরিচিত নাম্বার থেকে কল আসে। 5টা বছর পর স্ক্রিনে ইরা নামটা ভেসে ওঠে। কল রিসিভ করবো না একবার ভাবি, পরের বার ভাবি যে কি বলতে চায়, শুনি না কি বলে। কল রিসিভ করে বলি, হ্যালো, কে বলছেন? আমার নাম্বারটা চিনতে পারছো না ইমন? চিনতে চাইছি না, কেন কল করেছেন বলুন। আমার সাথে একটু দেখা করতে পারবে প্লিজ? না করো না। আমার সময় নেই। হ্যাঁ, আর অযথা টাইম ওয়েস্ট করা আমার একদম পছন্দ না, সো প্লিজ। আমার সাথে দেখা করলে তোমার অযথা টাইম ওয়েস্ট হবে? একটা সময় আমার সাথে দেখা করার জন্য কতটা সময় তুমি অপেক্ষা করেছো মনে আছে? ওসব কিছুই পাস্ট। আর আগের আমি এখনকার আমি তো অনেক পার্থক্য। সেটা আমি তোমার সাথে দেখা হওয়ার পরে বুঝতে পেরেছি। প্লিজ ইমন, একটাবার দেখা করো আমার সাথে। ঠিক আছে, কাল সকাল 10টায় স্কুলের পাশে চলে আসবেন বলেই আমি কলটা কেটে দিই। এরপর ব্যাগ থেকে ল্যাপটপ বের করে অফিসের কিছু কাজ করতে থাকি। পরের দিন সকাল 10টা, রেডি হয়ে চলে আসি স্কুলের পাশে। এসে দেখি এরা আগে থেকে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই বলে, এত লেট হলো যে তোমার? আমি বেকার ঘুরে বেড়াই না। হ্যাঁ, আমার কাজ থাকে। কেন আসতে বলেছেন সেটা বলুন। এভাবে কেন কথা বলছো ইমন? আমি এভাবেই কথা বলি, যদি কিছু বলার থাকে বলুন, না হলে আমি আসছি। খুব ব্যস্ত তুমি, তাই না? আগে তো আমার কাছে আসলে এত ব্যস্ত থাকতে না। আগে আমি বেকার ছিলাম, তাই হাতে অফুরন্ত সময় ছিল। এখন আমি একটা কোম্পানির মালিক, ব্যস্ততা থাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি করে পারলে ইমন এমন একজনকে ভালোবাসতে? এত সহজে আমাকে ভুলে গেলে তুমি। এই কথা আপনার মুখে মানায় না। হ্যাঁ, কে কাকে ভুলে গিয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে। আমার সাথে রিলেশন থাকার পরেও আপনি অন্য একজন ছেলের সাথে, ছি, এসব কথা বলতে আমার ঘৃণা লাগছে। আমি ভুল করেছি ইমন, সেটা তোমাকে হারানোর পরেই বুঝতে পেরেছিলাম। তোমাকে অনেক খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি। আপনি ভাবলেন কি করে যে আপনারা সব নোংরামি দেখার পরও আমি আপনাকে খুঁজে পেলে আবার আমি আপনার সাথে রিলেশন কন্টিনিউ করতাম? ইম্পসিবল। হ্যাঁ, আপনার সে বড়লোক বয়ফ্রেন্ড কোথায় এখন? নিশ্চয়ই বিয়ে করে নিয়েছেন আর খুব হ্যাপি আছেন। এরা শক্ত করে কান্না করে দেয়, তাতে আমার বিন্দু পরিমাণও সিম্প্যাথি কাজ করে না। আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম ইমন, তাই তো তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আগে থেকে বিবাহিত ছিল উনি, আমি জানতাম না। এখন আমাকে কেন রেখেছেন সেটা বলুন। আপনার সব কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। আমরা আবার এক হতে পারি না ইমন? আপনি কি বলতে চান বলুন তো? আপনি আমাকে যেভাবে ঠকিয়েছিলেন, এইভাবে আমি স্নেহাকে ঠকাবো? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল। মানুষ তাকে আপন করে পেতে চায় যে তার খারাপ সময় পাশে থাকে, যে খারাপ সময় ছেড়ে চলে যায় না তাকে। স্নেহা হলো সেই মানুষ যে আমাকে শূন্য থেকে পূর্ণ করে দিয়েছে। আপনি আমাকে যে অবস্থানে দেখতে পাচ্ছেন তার সবটাই কিন্তু স্নেহার অবদান। আমি কোনোদিনও স্নেহাকে ঠকাতে পারবো না, সো প্লিজ। আর স্নেহাকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আমার মনে কিংবা আমার আশেপাশে কোথাও আপনার স্থান নাই, বোঝার চেষ্টা করেন। আমার সম্পূর্ণটা জুড়ে শুধু স্নেহা। আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আমার আর স্নেহার মাঝে ভুল করে আসার চেষ্টা করবেন না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। কথাটা শেষ করেই আমি উল্টো পথে হাঁটতে থাকি। এরা সেখানেই আমার বসে কান্না করতে থাকে। চারি কান্নায় এখন আমার মন ভিজবে না। আমার মনে এখন পাথর হয়ে গেছে, যে পাথরে শুধুমাত্র স্নেহা নামের ফুল ফুটে আছে। বাসায় চলে আসি।
আমি আব্বু আম্মুকে ইমনের কথা জানাই, শুরু থেকে কিভাবে কি হয়েছে সব কিছুই বলি। সবটা শুনে আব্বু আম্মু ইমনকে ওর আব্বু আম্মুকে নিয়ে আসতে বলে। আমি রুমে এসে ইমনকে কল করি, সাথে সাথে ইমন কল রিসিভ করে। ম্যাডাম, বাসায় এসে তোমাকে একেবারেই ভুলেই গেছো। এই দেহে যতদিন নিঃশ্বাস চলবে ততদিন তুমি আমার সবটা জুড়ে থাকবে। তোমাকে ভুলে যাবার আগে আমি নিজেকেই ভুলে যাব। আচ্ছা, তাই বুঝি? তোমার তাতে কোনো সন্দেহ আছে? এক বিন্দু পরিমাণও না? আব্বু আম্মুর কাছে আজকে তোমার কথা বলেছি, তারা বলেছে তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতেন। ঠিক আছে, তাহলে কাল আমরা আসছি। মনে থাকে জানো? 100% মনে থাকবে। আর অনেকটা সময় স্নেহার সাথে কথা বলতে থাকি। হঠাৎ আম্মু রুমে চলে আসে। আমি স্নেহাকে পরে কল করব বলে কেটে দিই। কার সাথে কথা বলছিলি রে তুই? তোমার হবু বৌমার সাথে আম্মু। আচ্ছা, তাই নাকি? তা কি নাম? দেখতে কেমন? ওর নাম স্নেহা, দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর। এদিকে বসো, আমি তোমাকে দেখাচ্ছি ছবি। বলেই আমি স্নেহার ছবিটা আম্মুকে দেখাই। এ তো একদম পরি। কবে আমরা বৌমার বাসায় যাব সেটা বল। স্নেহা ওর আব্বু আম্মুর কাছে আমার কথা বলেছে। তারা বলেছে কাল তোমাকে আর আব্বুকে নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে আমরা কালকেই যাব। আমি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। আম্মু আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলতে থাকে, পাগল ছেলে আমার। আচ্ছা, খেতে আয়, টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। আমি তোকে ডাকার জন্যই এসেছি। আম্মুর সাথে চলে আসে খাবার টেবিলে। সবাই বসে অপেক্ষা করছে আমার জন্য, যে আমাকে একদিন এই বাসায় খাবার নিয়ে খোঁটা দেওয়া হয়েছিল। আজ সেই বাসায় সেই মানুষগুলাই আমার জন্য অপেক্ষা করছে। ভাইয়া, আব্বু, ভাবি রাগের মাথায়, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাকে মাফ করে দিও। আমরা তোর সাথে যা করেছি তার তুলনায় এসব কিছুই না রে ভাই। সত্যি আমাদের মাফ করে দে, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। আগে কি হয়েছে আমরা সব ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করি ভাইয়া। ভাইয়া উঠে এসে আমাকে জড়িয়ে ধরে। আব্বু জড়িয়ে নেয় তার বুকে। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দেয়। সকল মান অভিমানই শেষ হয়ে যায় আমাদের। পরের দিন সকালে সবাই রেডি হয়ে চলে আসিস স্নেহাদের বাসায়। সবাই কথা বলছে টুকটাক। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। এই মাসের 29 তারিখ আমার আর স্নেহার বিয়ের দিন ঠিক করা হয়। আমি স্নেহার সাথে ওর রুমে চলে আসি। ইরার চোখের কোনো পানি টলমল করছিল। তাতে আমার কিচ্ছু আসে যায় না। যে আমার খারাপ অবস্থা দেখে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হয়েছিল, সে কখনো আমার ছিলই না। তাই এসব নিয়ে আমি আর মাথা ঘামাই নাই। যাই হোক, কিন্তু স্নেহার কথা শুনে অনেক চমকে উঠি। তুমি আর আপু একে অপরকে ভালোবাসতে, তাই না? না মানে না মানে ইয়ে করছো কেন? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। আমার আপুই সেই মেয়ে যে তুমি বেকার বলে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। বাট তুমি জানলে কি করেছে তোমার আপুই সেই মেয়ে? গতকাল আপু যখন তোমার সাথে দেখা করে, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আসছিলাম। মানে আপুকে দেখে পেছন পেছনে যাই আমি, আর তোমাকেও সেখানেই দেখি। তোমাদের সব কথাই শুনেছি আমি। যদি সব শুনে থাকো তাহলে তো আমার প্রতি কোনো অভিযোগ থাকার কথা নয়। অভিযোগ নেই, তবে অভিমান আছে একটু। তুমি সেদিন আপুর সাথে পরিচয় করিয়ে দেবার সময় কিচ্ছু বলনি কেন? তাই তুমি কষ্ট পাবে ভেবে বলিনি, কিন্তু বিশ্বাস করো স্নেহা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সারা জীবন শুধু আমাকে এইভাবে ভালোবাসবে তো? বাসবো। যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব তখন আমি তোমাকে এভাবেই ভালোবাসবো। তাহলে এখন আমায় শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে অনেক জোরে একটা কিসি দাও তো। আমি মুচকি হেসে স্নেহার একটা হাত ধরে এক টানে আমার সাথে মিশিয়ে নিই। এরপর 4 ঠোঁট এক করে দিই। আপনারা তো বড় লজ্জা ছাড়া মানুষ, এখনও কেমন করে কান খাড়া করে সব শুনছেন। এবার চলুন সবাই, আমরাও আসছি আজকের মতো। বিয়ের দাওয়াত দিয়ে গেলাম, চলে আসবেন আগামী 29 তারিখ। টাটা, বাই বাই।